বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে আমেরিকা দ্বারা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ওনার স্ত্রীকে কিডন্যাপিং এর নিয়ে আলোচ্য বিষয় দাঁড়িয়েছে। অ্যাকচুয়ালি আমেরিকা যুক্তরাষ্ট্র কোন রাষ্ট্রকে নিজের বন্ধু বা শত্রু মনে করে না, যখন যখন প্রয়োজন হয় তখন নিজের মতো ইউজ করে, ইউজ অ্যান্ড থ্রো। তো ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরাকে এবং ওনার স্ত্রীকে তুলে নিয়ে আসলেন। ওনার অভিযোগ যে মাদক পাচার সহ বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, এবং সেই সঙ্গে সে গণতন্ত্র প্রতিষ্ঠিত নয়, একেবারে একতন্ত্র একটা শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। তো আমেরিকার অভ্যাস হচ্ছে এটাই যে গণতন্ত্রকে প্রসার করা, কখনো বা মানবাধিকার দোহাই দিয়ে অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করা, এটা স্বাভাবিক বিষয় দাঁড়িয়েছে। আজকে ভেনেজুয়েলা আমরা যদি দেখি, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, মিডল ইস্টে প্রত্যেক দেশকে মোটামুটি জ্বালিয়ে রেখেছে। মানে সাউথ এশিয়া থেকে শুরু করে মিডল ইস্ট আর ল্যাটিন আমেরিকা, প্রত্যেক দেশে ওনাদের আমেরিকার আধিপত্য বজায় রাখতেই হবে, ডলার আধিপত্য বজায় রাখতে হবে। যদি আমেরিকার কথা যে কেউ না শোনে, সেক্ষেত্রে কি হবে? তার বড় উদাহরণ হচ্ছে ইরাক, আজকে ভেনেজুয়েলা। অ্যাকচুয়ালি আমেরিকা চাই যে বেশ করে তেল কূটনীতিতে নিজের আধিপত্য বজায় রাখতে, সে ভেনেজুয়েলা হোক, ইরাক হোক, ইরান হোক। এই তেল বর্তমান বিশ্বের একেবারে গুরুত্বপূর্ণ উপাদান বা চালিকা শক্তি যদি ধরি আমরা, অবশ্যই খনিজ তেল। এটার উপর নিয়ন্ত্রণ চাই আমেরিকা, যেন গোটা বিশ্বে তার দাদাগিরি বজায় থাকে। 2002 সাল নাগাদ যখন ওনারা ইরাক আক্রমণ করেন, তখন ওনারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন, যে তাদের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে। আবার ওই ক্ষেত্রে ভেনেজুয়েলার ক্ষেত্রে একই অজুহাত, যে তাদের লড়াই হচ্ছে অবৈধ মাদক শক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রতিষ্ঠার লক্ষ্যে। তো এই দায়ভার দিল কি? ওনারা আমেরিকা ঠিক করবে কোথায় গণতন্ত্র রয়েছে, কোথায় নেই। আমরা যদি দেখি, মিডল ইস্টের সৌদি আরবের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব মধুর। সৌদি আরবে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে? হয়নি। কিন্তু সৌদি আরবের মাধ্যমে উনি সহজেই, আমেরিকা যুক্তরাষ্ট্র সহজেই তার আধিপত্য বজায় রাখতে পারে। সেই কারণে সৌদি আরবে রাজতন্ত্র থাক কি একটা গণতন্ত্র থাক, তা নিয়ে ওনারা তেমন মাথা ঘামান না। কিন্তু উল্টো দিকে গাজাকে পুরো শেষ করে দেওয়া হলো, যেখানে মানবাধিকার প্রতিনিয়ত লুণ্ঠিত হলো, সেখানে নিজে থেকে ফান্ডিং করে ইসরায়েলকে দিয়ে গাজাকে শেষ করা হলো। তখন মানবাধিকার থাকে, তখন মানবাধিকার কি কেমন সে সংখ্যা পাল্টে যায়। আসলে বর্তমান বিশ্বে আমেরিকার এই আধিপত্যবাদের বিরুদ্ধে মুখ খোলার মতো কেউ নেই। আমরা যদি দেখি চীন কিংবা রাশিয়া, ওনারা হয়তো কিছু মন্তব্য রাখবেন, কিন্তু ওনার বিরুদ্ধে, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করার মতো সাহস কোন রাষ্ট্রের এখনো নেই। হ্যাঁ, ছিল কার? আমরা দেখি তালিবানদের। মোটামুটি তালিবানকে, মানে তালিবানের ভয়ে বা তালিবানকে না হারাতে পেরে, মানে সেনাবাহিনী ব্যাক করে নিয়েছে সমস্ত কিছু। তো এই পরিস্থিতি হয়ে থাকে, তাহলে কিন্তু গোটা বিশ্বে আবার নতুন করে অস্ত্র তৈরি হবে, যেখানে একই স্টাইলে যেমন ইরাককে শেষ করেছে, লিবিয়াকে শেষ করেছে, হ্যাঁ, সিরিয়া অবস্থা খারাপ, তেমনি ভেনেজুয়েলারও হয়তো সেদিকে এগোচ্ছে। তো আমরা আমাদের ভারতে কেউ প্রতিনিয়ত হুমকি, ট্রেড, হ্যাঁ, বা ট্যারিফ বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। যে আমরা কয়েক বছর আগেই, হ্যাঁ, নমস্তে ট্রাম্প সহ বিভিন্ন বড় প্রোগ্রাম করেছি, কিন্তু আমাদের দেরি হলো, ভুল ভেঙেছে যে আমেরিকা কারো পার্মানেন্ট ফ্রেন্ড হতে পারে না। ওনারা ইউজ অ্যান্ড থ্রো করেন।
তো গোটা বিশ্বে যদি শয়তান রাষ্ট্র যদি বলা যায় এখন সেই আমেরিকায়। মানে ওদের আধিপত্য সাম্রাজ্যবাদ যে কোনো উপায়ে ওরা বজায় রাখবে, যা গোটা বিশ্বের শান্তি রক্ষা ক্ষেত্রে একটা খারাপ দিক। এবং ইউএনওর কিছু করার নেই, কারণ বেশির ফান্ডিং আমেরিকাই দেয়। এরা দর্শকের ভূমিকা ছাড়া কিছুই করতে পারবে না। এটা হচ্ছে সবচেয়ে লজ্জার বা খারাপের, হ্যাঁ, যে একটা রাষ্ট্র অন্য একটা প্রতিবেশী দেশের রাষ্ট্রপতিকে, সহস্ত্রীর রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে চলে আসলেন। এবং সেখানে যে আমরা সার্বভৌমত্বের কথা বলি, সেখানে সার্বভৌম কতটা থাকবে, কতক্ষণ থাকবে, সেটা নির্ভর করে আমেরিকার উপরে। একেবারে আসলে যে কোল্ড ওয়ার পর্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকার দাদাগিরি রয়ে গেল, আগামী দিনে হয়তো থাকবে। কে প্রতিরোধ করার মতো শক্তি আপাতত দেখছি না।